আসলেই তো আমি এখানে আছি সব কিছু ভুলে গেছি। আমার তো হসপিটালে যাওয়ার কথা ছিল, আর এখন আমি এখানে আড্ডা দিচ্ছি। অনেক দেরি হয়ে গেছে, ইস। তারপর তাড়াহুড়া করে নিচে আসতে লাগলাম। আমার তাড়াহুড়া দেখে ছুটকি একটু ভয় পেয়ে গেল। আরে ভাবি কি এরকম হয়েছে যার জন্য এত তাড়াহুড়া করতেছো? আস্তে চলো, পড়ে যাবে তাহলে। পড়ে গেলে নিশ্চয় কোনো না কোনো ক্ষতি হবে। ভাইয়া, তুই তোর বউকে তো সামলাতে পারিস নাকি তুই একটা বদমাস? চুপ কর, উনি বাচ্চা মেয়ে না, পড়ে যাবে। তার মানে উনি আমার কথা আমাকে শোধ নিচ্ছে, তাই তো? আমিও দেখে নেব বাচ্চাধন কত দূর চাইতে পারো। নিচে গিয়ে দেখি মা সব কিছু খাবার রেডি করে টেবিলে একটা চেয়ার বসে আছে, হয়তো আমাদের জন্য অপেক্ষা করতেছে। আরে মা, হয়ে গেছে তো, একটু ডাকলেই পারতেন। এভাবে আমাদের জন্য অপেক্ষা করার কি আছে? আরে পাগলি মেয়ে, ওসব কিছু না, এখন চুপচাপ বসে পড়ো। না, আপনারা বসেন, আমি খাবার সার্ভ করব। এটা হয় না, তুমি আমাদের বাসায় নতুন মেহমান বা অতিথি। এখনো যেহেতু তুমি পার্মানেন্টলি এই বাসায় শিফট হওনি, তাই তুমি এখন অতিথি বা অতিথিকে এসব করতে কাজ দেখি না আমরা। যখন আসবে তখন দেখব কত করতে পারো। এখন আমি খাবার সার্ভ করব, তুমি বসো আর চুপচাপ খেয়ে নাও, আর একটা কথাও বলবা না। আমি আর কিছু না বলে চুপচাপ একটা চেয়ার টেনে বসে পড়লাম, আর আমার অপোজিট সাইডে ওই বদমাইশ লোকটা বসে পড়লো। মাত্র খাওয়া শুরু করেছি, এর মধ্যে বদমাইশ লোকটা ওনার পা দিয়ে আমার পায়ে স্লাইড করতেছে। ইচ্ছে করতেছে ওনাকে মাথার উপরে তুলে সুন্দরভাবে একটা আছাড় দিয়ে কোমরটা ভেঙে ফেলি, কিন্তু দুঃখের বিষয় এটা করতে গেলে আমার সমস্যা হবে। একে তো শক্তি নেই, আবার যদি কোমর ভেঙে যায় তাহলে আমাকে ওনার সেবা করতে হবে। ধুর, ভালো লাগে না। আমি চোখ দিয়ে ইশারা করতেছি, এসব কি হচ্ছে? আর উনি নিঃশব্দে ইশারা করে বলতেছে, কই কিছু না তো। আমার খুব রাগ হচ্ছে, ইচ্ছে করতেছে খাবার টেবিল থেকে উঠে যাই, কিন্তু এখানে উঠতে পারবো না। প্রথম থেকেই তো জ্বালাতে জ্বালাতে আমার জীবনটা শেষ করলো, এখন আবার জ্বালানো শুরু করছে। খাইতে বসেও শান্তি নাই। তারপর কোনো রকম খাওয়াটা কমপ্লিট করে তাড়াহুড়া করে চেয়ার থেকে উঠে পড়লাম। আমার এরকম কাণ্ড দেখে, কি রে মা, কি হয়েছে? এরকম তাড়াহুড়া করতেছিস কেন? তেমন কিছু না, একটা বিড়াল। আরে মা, আমাদের বাড়িতে বিড়াল নেই, তাহলে খাবার টেবিলের নিচে কিভাবে বিড়াল আসবে? আমি ওনার দিকে তাকিয়ে দেখি উনি চোখ গরম করে তাকিয়ে আছে আমার দিকে, তার মানে বোঝাতে চাচ্ছে আমি যেন ওনাকে বিড়াল না বলি। মা, তাহলে ওটা কি হবে বিড়াল না হলে? ওইটা ছোটবেলার থেকে অনেক বড় বিড়াল, তাই ওইটুকু তোমাকে ডিস্টার্ব করবেই, তোমাকে মেনে নিতে হবে। কথাটা বলে সুটকি মুখ টিপে টিপে হাসতে লাগলো। তার মানে সুটকি বুঝে গেছে সব কিছু। কি রে, কি বলতেছিস তোরা? এইসব আমি তো কিছুই বুঝতেছি না। আম্মু, তোমাকে কিছু বুঝতে হবে না, খাবারটা শেষ করো। তোরাও না কখন কি বলিস, সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিছুই বুঝতেছি না। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল, কিন্তু আমি কোথায় যাব? হঠাৎ করে উনি কোথা থেকে এসে যেন আমার হাতটা টেনে ধরে উপরে নিয়ে যেতে লাগলো। তার মানে উনি এখন ওনার রুমে নিয়ে যাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। আরে আস্তে, এত তাড়াহুড়ার করার কি আছে? ব্যথা পাচ্ছি, হাতে একটু আস্তে ধরুন। উনি কোনো কথা না বলে ঠিক আগের মতো করে আমাকে নিয়ে যাচ্ছে, বুঝলাম এখন হয়তো অনেক রেগে আছে, কারণ অনেক পচাইছি ওনাকে। তারপর সোজা উনি ওনার রুমে আমাকে নিয়ে গেলেন এবং রুমে নিয়ে গিয়ে আমাকে বিছানায় শুয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। কি করতেছেন এসব? মাথায় কিছু হইল নাকি? এতক্ষণ তো ঠিকই ছিল, এখন আবার কি হলো? উনি কোনো কথা বলতেছে না, চুপচাপ আমার দিকে এক পা এক পা করে এগিয়ে আসতেছে, আর আমি বিছানা থেকে উঠে এক পা এক পা করে পিছিয়ে যেতে লাগলাম। আমি যতই পিছিয়ে যাচ্ছি উনি ততই এগিয়ে আসতেছে। আমি পিছিয়ে যেতে যেতে একসময় দেওয়ালে আমার পিঠ ঠেকে গেল। আমি আর এক পাও পিছাতে পারতেছি না, আর উনি আমার অল্প একটু সামনে। উনি এগিয়ে আসতেছে, একদম আমার কাছাকাছি চলে এসেছে। যতটা কাছাকাছি চলে আসলে একে অন্যের হার্টবিটের শব্দ শোনা যায়। আমার দুই বাহু দুপাশ দিয়ে উনি ওনার দুটো হাত দেওয়ালের সাথে লাগিয়ে রাখলেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। আর ওনার মুখটা একদম আমার মুখের কাছাকাছি এনেছে, হয়তো অল্প একটু হলেই এক হয়ে যাব। আমি ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি। হঠাৎ অনুভব করলাম
ওনার নাক দিয়ে আমার নাকে ঘষাঘষি করতেছে। আমার যেন অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো, কিন্তু অসহ্য লাগতেছে। আমার বুকে ধুকপুকানি অনেকটা বেড়ে গেছে মনে হচ্ছে। কোনো কাঠমিস্ত্রি তার হাতুড়ি দিয়ে আমার হাত পিঠে অনেক জোরে জোরে পিটাচ্ছে, আর অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। কেন জানি আস্তে নিঃশ্বাস নিতে পারতেছি না। আমি যতই চাচ্ছি স্বাভাবিক থাকার, কিন্তু পারতেছি না। উনি হঠাৎ করে ওনার একটা হাত আমার পেটে নিয়ে গেল এবং পেটে অনেক জোরে চেপে ধরলো। আমি ভয়ে কাঁদতে লাগলাম, আর চোখ দুটো অনেক জোরে বন্ধ করে রেখেছি, অনেক চেপে ধরে। তারপর উনি আমাকে ছেড়ে দিয়ে যেটা করলো সেটা আমি ভাবতে পারিনি, কারণ এত সহজে উনি এই কাজগুলো করবে। হঠাৎ করে উনি আমাকে কোলে তুলে নিলেন। আমি অনেক শক্ত করে ওনার গলা ছড়িয়ে ধরলাম, না জানি কখন কি করে বসে। প্লিজ এখন এরকম কিছু করবেন না, হসপিটালে যেতে হবে, আমাকে নামিয়ে দিন। যদি আরেকবার লাফালাফি করো তো সোজা কোল থেকে ফেলে দিব, কোমর ভেঙে যাবে। তখন আর লাফালাফি করা তো দূরের কথা, হাঁটতে পারবে না। এই না না, এসব কিছু করবেন না প্লিজ, এরকম কিছুই করবেন না। এখন হসপিটালে যেতে হবে, বোঝার চেষ্টা করুন, নিজেকে একটু শান্ত রাখুন। তুমি তো আমাকে শান্ত থাকতে দিচ্ছ না। এত কিউট কেন তুমি? এত কিউট কেন? তোমাকে দেখলে তোমার উপরে আলাদা একটা অনুভূতি জাগে কেন? তুমি এত সুন্দর কেন বলো তো আমাকে? ওফ, সেটা আমি কিভাবে বলবো আমি এত সুন্দর কেন? যদি আপনার আমার সুন্দরের উপরে হিংসা হয় তাহলে আমার মুখে কালি মেখে দেন। এখন চুপচাপ থাকবে, আমাদের রোম্যান্স হবে, তারপর গোসল করে চলে যাব হসপিটালে। আমার এখন গোসল করার কোনো ইচ্ছা নেই। তাহলে আর কি করার? আমার কাজ আমাকে করতে হবে, তুমি চুপচাপ শুয়ে থাকো। চোখ মেরে কথাটা বললেন উনি। আমার একদম অসহ্য লাগছে, কিন্তু অনেক ভালো লাগতেছে ওনার এরকম ভালোবাসা দেখে। এই না না, একদম না, এসব কিছুই করবেন না। এখন গোসল করতে ভালো লাগতেছে না, এখন পরে গোসল করব। আমার কথা মনে হয় ওনার কানে পৌঁছাচ্ছে না। উনি আমাকে কোলে করে নিয়ে গেল, বিছানায় শুয়ে দিলেন এবং আমার উপরে উনি শুয়ে পড়লেন। উফ, আপনাকে কি আমি সহ্য করতে পারি? আপনার ওজন পুরাটাই আলুর বস্তা, আর সেই আলুর বস্তা আমার উপরে শুয়ে থাকলে আমি ভর্তা হয়ে যাব। প্লিজ উঠুন। কে শোনে কার কথা? ওনার ঠোঁট দুটো আমার ঠোঁটে ডুবিয়ে দিলেন এবং অনেক গভীরভাবে চুম্বন করতে লাগলেন আমার ঠোঁটে এবং চুষতে লাগলেন। আমি ছটফট করতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ ছটফট করতে পারলাম না। যখন ওনার গভীর চুম্বনগুলো আমাকে নাড়া দিয়ে যাচ্ছে, তখন আমি এমনিতেই থেমে গেলাম, আর ইচ্ছে করতেছে না ছটফট করার। আমি আমার এক হাত দিয়ে ওনার চুলগুলো মুষ্টিবদ্ধ করে নিলাম এবং অন্য হাত দিয়ে ওনার পিঠে খামচি দিয়ে ধরে রাখলাম। ওনার ঠোঁট দুটো আমার ঠোঁট থেকে সরিয়ে আমার গলার ওনার ঠোঁট দুটো বসিয়ে দিলেন। আমার অন্যরকম একটা শিহরণ বয়ে যাচ্ছে মনের ভেতর। আমি শুধু চুপচাপ ওনার স্পর্শগুলোকে অনুভব করতে লাগলাম। আসলে ভালোবাসার অনুভূতিগুলো যে কীরকম হয় সেটা আমি আজ পর্যন্ত জানি না। কোনোদিন এরকমভাবে কারো স্পর্শে আমি আসিনি, আজকে প্রথম। আস্তে আস্তে আমরা দুজন হারিয়ে গেলাম ভালোবাসার সুখের সাগরে, যে সাগরের কোনো তলদেশ নেই। কিছুক্ষণ পরে উনি আমার শরীরের উপরে ওনার শরীরটা এলিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন, আর আমিও জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। এই অনুভূতির তার ব্যাখ্যা দিতে আমি পারবো না, এটা যে অন্যরকম একটা অনুভূতি। বেশ কিছুক্ষণ পরে আমার মনে পড়লো আমাদের তো হসপিটালে যেতে হবে, এখন তো 3টা বাজে। আমার মনে হয় আমার জন্য টেনশন করতেছে। এই যে মিস্টার, এখন কিন্তু 3টা বাজে, হসপিটালে যেতে হবে। আম্মুকে বলে এসেছি আমি দুপুরের আগে ওনাকে ফিরে যাব। এখন 3টা বাজে, আমাকে নিয়ে হয়তো আম্মু এখন টেনশন করতেছে। এই তো গোসল করে আমরা চলে যাব। ওই যে ওইদিকে ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর আমি ফিরে আসবো। আমি আর কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমাকে এখন হসপিটালে যেতে হবে। আমার এখন খুব টেনশন হচ্ছে। আম্মু কি না কি জানি ভাবতেছে আমাকে নিয়ে, হয়তো আমাকে নিয়ে অনেক টেনশন করতেছে এখন। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি উনি সব কিছু পরে রেডি হয়ে আছে। বুঝলাম না, উনি মনে হয় অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। যাই হোক, অনেক ভালো হয়েছে, আর দেরি করতে হবে না। আমাকে দেখে অমনি অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। বুঝলাম না এরকম অদ্ভুত আচরণ করার কি আছে। মাঝে মাঝে এমন অদ্ভুত আচরণ করে যেটা আমার বোঝার ক্ষমতার বাহিরে। কি হয়েছে এখন? কি হলো? এরকম তাকিয়ে আছেন কেন? চলেন তাড়াতাড়ি চলেন, আমাকে যেতে হবে, খুব টেনশনে আছি। আচ্ছা চলো, এখন আর কিছু হচ্ছে না। যদি তুমি অনেক টেনশনে আছো, আগে তোমার টেনশন মুক্ত করতে হবে, চলো। তারপর মাকে আর ছুটকিকে বলে বেরিয়ে পড়লাম বাসা থেকে, কারণ এখন খুব তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ডক্টরের সাথে কথা বলতে হবে, তারপর রিলিজের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে ডক্টরের সাথে। আমি গাড়িতে গিয়ে বসলাম, আর উনি গাড়ি চালাতে লাগলেন। আচ্ছা আমাকে একটা কথা বলো তো। কি কথা বলুন?
আম্মু তোমাকে তখন কি কি বলেছে আমাকে বলো প্লিজ। ও এই কথা, তেমন কিছু বলে নাই, নিশ্চিন্তে থাকতে পারেন। আরে আমি ওসব শুনতে চাইনি, কি বলেছে সেটাই শুনতে চেয়েছি। বলা যাবে কি না? না, এখন বলতে পারবো না, পরে। এখন বললে কি হবে? আমি এখন শুনতে চাচ্ছি, আমি এখন শুনবো। না, আমি এখন বলতে পারবো না, আর এখন আমার ইচ্ছে হচ্ছে না আপনার সাথে সব কথা শেয়ার করার, বুঝছেন? তাই খুব তাড়াতাড়ি গাড়ি চালান, হসপিটালে যেতে হবে। এই মেয়ে এত ঝগড়া করো কেন? বললে কি হয়, সামান্য একটু কথা বলবে, তাই না? কি বললেন? আমি ঝগড়া করি? আমি ঝগড়াটে মেয়ে, তাই না? উফ, আমি কখন বললাম যে তুমি ঝগড়াটে মেয়ে? এই, আবার মিথ্যা কথা বলা হচ্ছে। আপনি আমাকে ঝগড়াটে মেয়ে বলেননি। আরে আমি কখন বললাম? কি শুরু করলেন? গাড়িতে ঝগড়া করা লোকে শুনলে কি বলবে? আমি লোকের ধার ধারি না, আপনি আমাকে ঝগড়াটে মেয়ে বললেন, এই জন্য এটা বলেন না কেন? আরে বাবা, আমি তোমাকে কখন ঝগড়াটে মেয়ে বললাম? আর যদি বলে থাকি ভুল করে বলছি, প্লিজ আমাকে মাফ করে দাও। এখন আমি গাড়ি চালাচ্ছি, রাস্তায় মানুষগুলো শুনলে বলবে এরা ঝগড়াটে কাপড়। আপনি আমার সাথে কথা বলবেন না, আপনার সাথে আরই। বললাম তো, ভুলে বেরিয়ে গেছে হয়তো, আমার তো স্মরণ হচ্ছে না আমি কখন বলেছি। যদিও বলে থাকি তাহলে সরি। প্লিজ এরকম গোমড়া মুখ করে থেকো না, তোমাকে দেখতে একদম বাজে লাগে। আমাকে দেখতে তো ভালো লাগবেই না, এখন এখন তো আরও লাগবে না। আমাকে তো জানি, মানে? আমি তো এখন পুরনো হয়ে গেছি, নতুন কাউকে লাগবে, তাই না? এই মেয়ে, থাপ্পড় চিনো? থাপ্পড়, একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেব। হ্যাঁ, তাই তো করতে পারবেন, তাছাড়া তো আর কিছুই করতে পারবেন না। আর এরকম কোনো ঝগড়া করার কি আছে? আপনি আমাকে ঝগড়াটে মেয়ে বলেন কি জন্য? আমি কি আপনার সাথে সবসময় ঝগড়া করি, তাই না? এরকম করে ঝগড়া করতে করতে দুজনের মধ্যে খুনসুটি চলতে থাকলো। আমি ইচ্ছে করেই ওনার সাথে ঝগড়া করলাম। ওনাকে এরকম করে জব্দ করতে বেশ মজাই লাগতেছে। আমার কীরকম বাচ্চা ছেলেদের মতো আমাকে ভয় করতেছে এখন। দুজনে ঝগড়া করতে করতে হসপিটালে পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে আগে নেমেই হসপিটালের ভেতরে ঢুকে গেলাম। উনি আমার পেছনে পেছনে আমাকে ডাকতে ডাকতে চলে আসতেছেন। আমি হসপিটালের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে গেলাম। উনি দেখে আমাকে খুঁজতে লাগলো, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক। আমি এখানে দাঁড়িয়ে মজা নিতে লাগলাম। হঠাৎ করে দেখলাম উনি আর আমাকে খুঁজতেছে না। বুঝলাম না, অনেকক্ষণ হলো, তাহলে কি চলে গেল? আমি আড়াল থেকে বেরিয়ে একটু উকি দিয়ে দেখি না, গাড়ি তো ওখানেই আছে, তাহলে উনি কই গেল? এসব ভাবতে ভাবতে আমি আমার ভাইয়ের কেবিনে প্রবেশ করলাম। তারা কি করে দেখি, মা আর ভাই দুজন কথা বলতেছে আমাকে নিয়ে। আরে ভাইয়া, এই তো আমি এসে গেছি, আর টেনশন করতে হবে না, আর কালকে তোমাকে বাসায় নিয়ে যাব। তুই না বললি দুপুরের আগে চলে আসবি, আর এখন বাজে বিকাল 4টায়, এতক্ষণ তো আসার সময় হলো। বাসায় এতক্ষণ কি কি কাজ করলি তুই? আরে আম্মু আর বলো না, রাস্তায় যখন বাসায় যাচ্ছি তখন আমার এক বান্ধবীর সাথে দেখা, ও জোর করে ওর বাসায় নিয়ে গেল। ওর বাসা থেকে বাসায় গেছিলাম দুপুরে, দুপুরে বাসা থেকে এখন চলে আসলাম। আমি আম্মুকে এখন সত্যিটা বলা যাবে না, আলাপের মাধ্যমে সব কিছু আমাকে বুঝিয়ে বলতে হবে। যা তো মা, ডক্টরের সাথে কথা বলে আয়, কালকে কি কি করতে হবে আমাদের। আচ্ছা আম্মু। তারপর আমি কেবিন থেকে বেরিয়ে ডক্টরের কেবিনে যেতে লাগলাম। ডক্টর কেবিনেট যেই প্রবেশ করলো তখনই একটা কথা আমার কানে চলে আসলো। আমি আর কেবিনের ভেতরে প্রবেশ করলাম না, চুপচাপ ওখানে দাঁড়িয়ে শুনতে লাগলাম কথাগুলো। এগুলো আমি কি শুনতেছি? আমার নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। কেন হলো আমার সাথে এরকমটা? কেন কেন? আপনি কি আমাকে দয়া দেখাচ্ছেন? কেন বলুন তো, আপনি আমার সাথে এরকম করতেছেন? আমি কি একটু ভুল করছি আপনার সাথে, যার কারণে আপনি আমার সব সময় আমার এরকম ক্ষতি করেন? কেন? আমাকে দেখে উনি হকচকিয়ে উঠলেন, মনে হয় ভাবতে পারেননি আমাকে এই সময় এখানে দেখবে। প্লিজ বলুন না কি এমন করেছি যার জন্য আপনি আমার সাথে এরকম করতেছেন? আমাকে একটু দয়া জানান, কি এমন করেছি? প্লিজ না করো, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। এখন এটা হসপিটাল, এখানে প্লিজ সিন ক্রিয়েট করো না। আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আপনি কেন আমাকে এভাবে দয়া দেখাচ্ছেন? কেন আমাকে এভাবে স্বপ্ন দেখাচ্ছেন আপনি? দীপা, বোঝার চেষ্টা করো, এটা হসপিটাল, অন্য কিছু নয়। এখানে অনেক পেশেন্টের সমস্যা হবে। তোমার এত জোরে জোরে কথা বলার কারণে আর তুমি এভাবে কান্না করতেছো কেন? আমি অনেক জোরে জোরে কান্না করতে লাগলাম। এটা মেনে নিতে পারছি না, কেন সেটা আমি নিজেও জানি না। আমার বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাচ্ছে। কেন আমার সাথে এরকম হয়? আমি কান্না করতে করতে দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে আস্তে আস্তে বসে পড়লাম ফ্লোরে। আমার এরকম অবস্থা দেখে উনি এগিয়ে আসলেন আমাকে তুলতে। উনি যেই আমার দুই বাহু ধরেছে, আমি ওনাকে এক ঝটকা দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলাম ওনার গালে।
আপনি আর কখনো আমার সামনে আসবেন না। আমি চাই না আপনি আমার সাথে আর থাকুন। আমি চাই না আপনি আমার সামনে আসুন। আমি চাই না আপনি আমাকে দয়া দেখান। আমি চাই না, আমি কিচ্ছু চাই না। আমি শুধু এটা চাচ্ছি এখন আপনি আমার চোখের সামনে থেকে চলে যান, নয়তো আমি কি করে বসবো সেটা আমি নিজেও জানি না। আমি অনেক জোরে জোরে কান্না করতে লাগলাম, আর কান্না করতে করতে ওনাকে অনেক কথা শুনিয়ে দিলাম। আমার মাথার সিট খারাপ হয়ে গেছে, কি বলতেছি আমি নিজেও জানি না। আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। দেখো, হয়তো তুমি এটা মেনে নিতে পারতেছো না। এখন তোমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। কোথাও বসে আর এই নাও, পানি পান করে নাও, তাহলে তোমার রাগটা চলে যাবে। আমি গ্লাসটা হাতে নিয়ে ওনার মুখের উপরে ছুঁড়ে মারলাম। ওনার কপালটা ফেটে রক্ত বেরিয়ে আসতে লাগলো। এটা দেখে ডক্টর ওনাকে ধরতে আসলেন। উনি ডক্টরকে বাধা দিলেন যাতে যেন ডক্টর ওনার গায়ে হাত না দেয়। আমি এখনও ওখানেই বসে অনেক জোরে জোরে কান্না করেই যাচ্ছি। উনি ওখান থেকে অনেক রেগে আমার কাছে এসে আমাকে দাঁড় করিয়ে কয়েকটা থাপ্পড় মারলো। আমি থাপ্পড়টার তাল সামলাতে না পেরে আবার ফ্লোরে পড়ে গেলাম। আমাকে থাপ্পড় মেরে ফেলে দিয়ে উনি হন হন করে কেবিন থেকে বাইরে বেরিয়ে গেলেন, আর আমি ওনার মুখটা দেখতেও পেলাম না। আমি ওখানে বসে কান্না করতেছি। ডক্টর অবাক, হয়তো ডক্টর এটা আমাদের কাছ থেকে আশা করেননি কখনো। মাহিন হসপিটাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অনেক স্পিডে গাড়ি চালাতে লাগলো। রাস্তায় কোনো ট্রাফিক আইন না মেনে অনেক হাই স্পিডে গাড়ি চালাচ্ছে মাহিন। আর এইদিকে দীপা ওখানেই বসে কান্না করতেছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজতেছে দুজনের চোখের পানি। মাহিন গাড়ি চালাচ্ছে আর হাত দিয়ে চোখের পানিগুলো বারবার মুছে ফেলতেছে, আর দীপা দুই হাঁটুর মাঝখানে মাথাটা রেখে কান্না করছে। হঠাৎ করে মাহিন লুকিং গ্লাসে দেখলো তাকে একটা গাড়ি অনেকক্ষণ থেকে ফলো করতেছে। সে বিষয়টা বুঝতে পারলো না আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে তার সাথে। আজকে গাড়িটা তাকে অনেকক্ষণ ফলো করতেছে এবং গাড়িটা অনেক স্পিডে আসতেছে, এবং একসময় মাহিনের গাড়িকে ক্রস করে মাহিনের গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো, যার ফলে মাহিন অনেক দ্রুত হার্ট ব্রেক করতে গেলে মাহিনের মাথায় বাড়ি লাগে আর গাড়িটা উল্টো হয়ে যায়। মাহিন দেখতে পেল ওই গাড়িটা থেকে সেদিন যে দুইটা মেয়েকে সে থাপ্পড় মেরেছিল সেই মেয়ে দুটো বেরিয়ে আসলো, এবং তার সাথে কয়েকটা ছেলেগুলোর হাতে হকি স্টিক, কারো হাতে ছুরি, কারো হাতে গান। কি রে কুত্তার বাচ্চা, সেই দিন তো অনেক বক 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 করলি। সেই দিনে তোকে পুঁতে ফেলতে পারতাম, কিন্তু তখন মজা পাইতাম না। এখন তোকে ইচ্ছা মতো মারবো, অনেক মজা করব তোকে মেরে। তুই জানিস কাদের কাছে দুই হাত তুলে ছিলি? তোর ভাগ্যটা ভালো, সেই দিন আমাদের কোনো মুড ছিল না তোকে মারার, কিন্তু আজকে কেন জানি তোকে দেখে মুডটা জেগে উঠলো। অনেক আফসোস হচ্ছে জানিস, কারণ আমি এই প্রথম আমার কোনো ক্রাশকে মেরে ফেলতে যাচ্ছি। মাহিন মনে মনে ভাবতে লাগলো আজকেই তার শেষ দিন। সে হয়তো আর কোনো দিন দীপার মুখখানা দেখতে পারবে না। তার ভাগ্যতে বোধহয় এটাই ছিল। মাহিন ভাবতেছে তার জীবনটা বড়ই অদ্ভুত। যাকে এত ভালোবাসলাম সে আমার মনটা বুঝতে পারলো না, আর তার কপালটা অনেক খারাপ। আজকে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে। ছেলেগুলো মাহিনকে গাড়ি থেকে টেনে বাইরে করে নিয়ে গেল এবং হকি স্টিক দিয়ে ইচ্ছেমতো পেটাতে লাগলো, আর মেয়ে দুটো ভিডিও করতেছে আর মজা নিতেছে। মাহিন অনেক জোরে জোরে চিৎকার করে কান্না করতেছে আর তার মাকে ডাকতেছে। অনেক জোরে জোরে কান্না করছে, চিৎকার করতেছে, তার মাকে ডাকতেছে, কিন্তু ছেলেগুলোর পাষাণ মন, তারা ইচ্ছামতো মাহিনকে পিটাতে লাগলো। এইদিকে দীপা কান্না করতে করতে ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছে। হঠাৎ করে একটা নার্স এসে দীপাকে ওই অবস্থায় দেখে জোরে একটা চিৎকার করে উঠল। নার্সের চিৎকার শুনে আরও কয়েকজন ডাক্তারসহ নার্স কেবিনে প্রবেশ করলো। সবাই কেবিনে প্রবেশ করে। দীপাকে ওই অবস্থায় দেখে তাড়াহুড়ো করে সবাই দীপাকে একটা কেবিনে শিফট করলো এবং দীপার দ্রুত চিকিৎসা শুরু করলো। বেশ কিছুক্ষণ হয়ে গেল, তাও দীপার জ্ঞান ফিরতে চায় না। ডাক্তার এবং নার্স অবাক, এটা কিভাবে সম্ভব? রোগীর তো শরীর একদম দুর্বল, এত দুর্বল যে ওর এখন কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করা যাবে না। তাহলে তো খুব বিপদে আছে। কখন যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় বুঝতেই পারতেছি না। এখন কি করব স্যার? এখন আর আমাদের হাতে কিছু করার নেই, এখন সব উপরওয়ালার হাতে। যদি হায়াত থেকে থাকে তো উনি বেঁচে থাকবে, আর যদি হায়াত না থেকে থাকে তাহলে আমাদের কিছু করার নেই, উনি পরপারে পাড়ি জমাবেন। এই রোগীর ভাইয়া আমাদের এইখানেই ভর্তি আছেন অনেক দিন যাবৎ, আর তার মাও এই হসপিটালেই আছে। আমি কি তাদের এই খবরটা এখন দিব নাকি না?
এই কাজ বলেও করবেন না, তাহলে ওনারা অনেক উত্তেজিত হয়ে যাবে এবং ওনার ভাইয়ের অনেক বড় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমি যতটুকু জানি ওনার মা হার্টের রোগীর। এই খবর যদি উনি শুনে হয়তো ওনার হার্ট অ্যাটাক করতে পারে। তাই আমাদের এখন কাউকে কিছু বলা উচিত হবে না। সব উপরওয়ালার হাতে। এখন সবাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন মেয়েটার জন্য। ডাক্তার এবং নার্স সবাই নফল নামাজ পড়ে দীপার জন্য দোয়া করলো, যাতে মেয়েটা আবার সুস্থ মতো পৃথিবীতে ফিরে আসে। এইদিকে এই তোরা এখন থাম, আর মারিস না। একদম মেরে ফেললে আমাদের বিপদে পড়তে হবে, পুলিশ কেস হতে পারে, তখন সামলাতে অনেক জটিল হয়ে যাবে। এমনিতেই অনেক পিটাইছিস, আর এখন ওর অবস্থা মর্মান্তিক, যে কোনো সময় শ্বাসরোধ হয়ে মারা যেতে পারে। তাই আমাদের আর এখানে থাকা উচিত হবে না, সবাই চল। তুই একদম ঠিক কথা বলেছিস, পুলিশকে কেস হয়ে গেলে একটু ঝামেলা হবে, তখন আবার বাসায় অনেক ঝামেলা হবে, আব্বু আম্মু অনেক বকাবকি করবে। তার থেকে একে এই অবস্থায় ফেলে যাই, যখন মারা যাবে। ওখান থেকে সবাই চলে গেল। মাহিন মাঝ রাস্তায় পড়ে আছে আর ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। কখন যে নিঃশ্বাস থেমে যায় আর মাহিন পরপারে চলে যায় সেটা কেউ নিশ্চিত না। মাহিন অনেক চেষ্টা করতেছে চোখ দুটো খোলা রাখার জন্য, কিন্তু পারতেছে না। যতই চেষ্টা করতেছে চোখ দুটো খোলা রাখার জন্য, চোখ দুটো ততই তার সাথে বেইমানি করতেছে। চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে আসতেছে। মাহিন আবার চেষ্টা করতেছে চোখ খোলার, কিন্তু পারতেছে না। চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসতেছে। মাহিনের চোখের সামনে শুধু ভেসে উঠতেছে দীপার সেই কান্না ভরা মুখখানি, যে মুখে রয়েছে অনেক মায়া, চোখে রয়েছে গভীর অতল মায়ার সাগর। যে চোখ দুটোর মায়ায় পড়ে বারবার প্রেমে পড়েছিল, আজকে সেই চোখ দুটো মাহিনের জন্য শুধু ঘৃণায় দেখতে পেয়েছিল। মাহিন ভুলেই গিয়েছে তার শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে, আর মাহিনের রক্ত দিয়ে পুরো রাস্তাটা লাল হয়ে যাচ্ছে। মাহিনের চারদিকে রাস্তাটা লাল হয়ে আছে মাহিনের রক্তে, আর সেই রক্তের ওপর শুয়ে আছে মাহিনের অস্তিত্ব আর কিছুক্ষণ থাকবে, তারপর বিলীন হয়ে যাবে সবার মাঝ থেকে। মাহিন অনেক চেষ্টা করতেছে তার বেঈমান চোখ দুটোকে খুলে এই পৃথিবীটাকে দেখার জন্য, কিন্তু তার বেঈমান চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। কালো মেঘে ছেয়ে যাচ্ছে তার হৃদয়। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মাহিন আধো আধো চোখ দিয়ে দেখতে পেল একটা গাড়ি তার দিকেই এগিয়ে আসতেছে। মাহিন চোখ দুটো ভালোভাবে খুলে দেখতে চাইল গাড়িটা কার হবে, কিন্তু পারল না। মাহিনের চোখ দুটো বন্ধ হয়ে গেল। মাহিনের চোখ দুটো বন্ধ হয়ে গেল, নিঃশ্বাসটাও থেমে গেল। এই ড্রাইভার, গাড়ি থামা, সামনে দেখ, ওটা কি পড়ে আছে, মানুষ না? জি স্যার, মানুষই তো মনে হচ্ছে, কিন্তু এইভাবে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে কি জন্য? আরে গাধা কোথাকার, হয়তো কেউ ওকে পিটিয়েছে আর রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। তো দেখি এখনো বেঁচে আছে কিনা। তারপর রাকিব আর ড্রাইভাররা দুজনে মিলে মাহিনের কাছে চলে গেল। স্যার, লোকটার সামান্য পালস চলতেছে। বলিস কি? তাড়াতাড়ি নে, লোকটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। স্যার, পরে যদি পুলিশের খপ্পরে পড়ে যায়, বলা যায় না বাংলাদেশের পুলিশ। আরে চুপ থাক, একটা লোক মরে যাচ্ছে আর উনি আছে পুলিশ নিয়ে। রাকিব এবং ড্রাইভার দুজনে মাহিনকে ধরাধরি করে গাড়িতে তুলে নিল এবং হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। স্যার, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? মানুষ এত নিষ্ঠুর হতে পারে? মানুষ কিভাবে এমনি পিটাতে পারে? তাদের মনে কি একটুও দয়া মায়া নেই? মানুষটাকে দেখতেছেন, তত্ত্বদা মানুষ, মুখে এখনো হাসির রেখা ফুটে আছে। আরে পাগল, এই দুনিয়ার আগের মতো নেই। এখন মানুষ টাকার জন্য কোনো পর্যায়ে পৌঁছে যেতে পারে। আরে এখন টাকার জন্য ছেলে মাকে খুন করছে, মা ছেলেকে খুন করছে, বাবা ছেলেকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে। এখন থেকে শুনে সাবধানে তাড়াতাড়ি গাড়িটা হসপিটালে নিয়ে যা। তারপর ড্রাইভার অতি সাবধানের হাতে গাড়িটা অনেক দ্রুত চালিয়ে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে গিয়ে রাকিব কয়েকজন নার্সকে ডেকে মাহিনকে হসপিটালের একটা কেবিনে মাহিনকে শিফট করলো। নার্সরা মাহিনের এই অবস্থা দেখে অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে। তারা কখনো এরকম পেশেন্ট দেখেনি। একজন নার্স ওই হসপিটালের সবথেকে অভিজ্ঞ ডাক্তারকে খুব তাড়াতাড়ি ডেকে আনলেন। তারপর ডাক্তার মাহিনকে দেখে অনেকটা আপসেট হয়ে পড়লেন। তিনি ভাবতে পারছেন না তিনি পেশেন্টকে বাঁচাতে পারবেন কিনা। নার্স, রোগীকে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে যাও, খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, নয়তো ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না। বাকিটা আল্লাহর ইচ্ছা, আমাদের যতটুকু কর্তব্য আমি করে যাব। তারপর খুব দ্রুত মাহিনকে আইসিইউতে নেওয়া হলো।
কেউ শিওর দিতে পারছে না যে মাহিনকে বাঁচাতে পারবে কি না। সবাই বলতেছে তাদের নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে, বাকিটা মহান আল্লাহ তাআলার হাতে। তিনি যদি তার হায়াত রেখে থাকে তো বেঁচে থাকবে, নয়তো পরলোক গমন করবে পৃথিবীর মায়া ত্যাগ করে। রাকিব এবং ড্রাইভার অনেক চিন্তিত হয়ে আইসিইউর বাইরে অপেক্ষা করতেছে, হাঁটাহাঁটি করতেছে টেনশন কমানোর জন্য। কিন্তু টেনশন কমতেছে না, কারণ তাদের চোখের সামনে জলজন্ত একটা মানুষ লাশ হয়ে আসবে, সেটা কখনোই মেনে নিতে পারছে না রাকিব চৌধুরী। স্যার, আমার এই প্রথম কারোর জন্য চোখের পানি পড়তেছে। জানিস, আমি কখনো এরকম কোনো কিছুর মুখোমুখি হই নাই, আজকে প্রথম হলাম। আমার ইচ্ছা করতেছিল আমি অনেক জোরে জোরে কান্না করি, নিজের মনটা হালকা করি, কিন্তু সেটাও পারছি না, কারণ পুরুষ মানুষকে কান্না করতে নেই। তারপর ড্রাইভার আর রাকিব চৌধুরী অনেক কথাবার্তা বললেন এবং দুজনের চোখে পানি টপ 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 করে পড়তেছে গাল বেয়ে। এইদিকে দীপা বেডে শুয়ে আছে, তার হাতে 5টা স্যালাইন লাগানো হয়েছে। একজন নার্স দীপার ক্যাবিনে বসে আছে কখন কী হয় সেটা ডাক্তারকে জানানোর জন্য। নার্সরা অনেক কান্না করছে, কারণ এই মেয়েটা অনেক কষ্ট করেছে, নার্সরা সেটা ভালো করেই জানে। কারণ যেদিন এই মেয়েটা তার ভাইকে এই হসপিটালে নিয়ে এসেছিল সেদিন থেকেই নার্সরা দীপাকে চেনে। জানো, আমি এই প্রথম কোনো পেশেন্টের জন্য কান্না করতেছি, কিন্তু কেন কান্না করতেছি সেটা নিজেও জানি না। একটা মেয়ে এতটা দুর্বল কিভাবে হতে পারে, আমি এটাই চিন্তা করতেছি তখন থেকে। নার্সরা অনেক বিষয় নিয়ে কথা বলা বলি করতে লাগলো এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যাতে মেয়েটা সুস্থভাবে ফিরে আসে এবং তার পরিবারের সাথে হাসি খুশি মুখেই বাসায় ফিরে যেতে পারে। আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে কী এমন কথা শুনেছিল যার কারণে দীপা মাহিনের সাথে এইরকম মিসবিহেভ করলো। আরে মাহিন বাবা যে, আসো আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ, সেটা তো তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে, তুমি অনেক হাসি খুশি আছো। আঙ্কেল, আপনার কাছে যে জন্য আসা। হ্যাঁ বাবা, বলো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আসলে আমি দীপাকে অনেক ভালোবাসি, অনেক, আমার নিজের থেকেও বেশি। আর আমাদের বিয়ের আগে হয়নি, বেশ কিছুদিন আগে হয়েছে। আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। কিন্তু কেন, তুমি কি আগে থেকে মেয়েটাকে ভালোবাসতে? আরে আঙ্কেল না, হঠাৎ করে পরিচয়, হঠাৎ করে প্রেমে পড়ে যাওয়া, হঠাৎ করে বিয়ে। তোমরা এখনকার ছেলে মেয়ে কখন কি করে বসো আমাদের চিন্তাধারার বাইরে। এমন কিছু বড় সিদ্ধান্ত নিও না যাতে দুজনকেই সারা জীবন কান্না করতে হয়। আঙ্কেল দোয়া করবেন এরকম যেন কোনো ভুল সিদ্ধান্ত আমি না নিই। আমি দীপাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি চাই আমার ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখতে। তাহলে কি তুমি মেয়েটাকে আগে থেকে দয়া করে টাকা দিয়েছিলে? জি আঙ্কেল, তাকে দয়া করেছিলাম আমি। আর দীপা সেই সময় এসে দরজার সামনে উপস্থিত হয় যখন ডক্টর কথাটা বলেছিল আর মাহিন কথাটার উত্তর দিয়েছিল, যার ফলে দীপা মাহিনকে ভুল বুঝতে শুরু করে। আর পরে ঝগড়াটা তো আপনারা ভালো করেই জানেন। হঠাৎ দীপার ক্যাবিন থেকে একজন নার্স বেরিয়ে এসে ডক্টর ডক্টর বলে চিৎকার করতে লাগলো। কি হয়েছে, এইভাবে চেঁচাচ্ছেন কি জন্য? এটা হসপিটাল, একটু আস্তে। এক্স্যাক্টলি, সরি, আসলে দীপা নামের যে পেশেন্ট আছে তার জ্ঞান ফিরে এসেছে, তা অবিশ্বাস্য কাহিনী। আরে কি আজব কথাবার্তা বলতেছেন, আপনার মাথা ঠিক আছে? আমরা একটু আগে দেখে আসলাম তার অবস্থা অনেক খারাপ, আর আপনি এখন বলতেছেন তার জ্ঞান ফিরে এসেছে। এটা কিভাবে সম্ভব? আমিও তো সেটাই ভাবতেছি, এটা কিভাবে সম্ভব হতে পারে। তাই তো আমি আপনাদের ডাকার জন্য ছুটে এলাম। আর কি ধরনের অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলতেছে। চলুন তো দেখি কি অবস্থা। নার্স এবং ডক্টর দুজনেই দীপার ক্যাবিনে প্রবেশ করলো। ডক্টর ক্যাবিনে প্রবেশ করে অবাক হয়ে তাকিয়ে আছে দীপার দিকে, কারণ তার লাইফের ফার্স্ট টাইম এরকম পেশেন্টকে এত তাড়াতাড়ি সুস্থ হতে দেখলেন। এটা কি করে হতে পারে? এরকমই তো হতে পারে না। একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হতে পারে? পারে না, এটা একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কখনোই হতে পারে না। ডক্টর, কি হতে পারে না? আর আপনি কি আবল তাবল কথাবার্তা বলতেছেন? আমি তো সুস্থ মানুষ, আমি আবার অসুস্থ হলাম কবে? দীপার কথা শুনে ডক্টর যেন আকাশ থেকে মাটিতে এইমাত্রই পড়ল। নার্স অবাক হয়ে দীপার মুখের দিকে তাকিয়ে আছে, মুখ হা করে।
কি আজব ব্যাপার, আপনারা এরকম ব্যবহার করতেছেন কেন? আর আমি এভাবে শুয়ে আছি কেন? আর আমার ভাই তো একদম সুস্থ হয়েছে, আমি তো আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম কবে রিলিজ দিবেন সেই ব্যাপারটা নিয়ে। তাহলে আমি এখানে আসলাম কিভাবে? ডক্টর এবং নার্স এর ওপর অবাক হচ্ছে। কি হচ্ছে তাদের সাথে? তারা কি আদৌ ঠিক আছে নাকি তারাই অসুস্থ, মেন্টালিটির সমস্যায় ভুগছে? ডক্টর, যাই হোক আমি এখন আসি, আমার আম্মু হয়তো আমার জন্য টেনশন করতেছে। ডক্টর আর নার্স কিছুই বলল না। দীপার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে তারা, অবাক হচ্ছে। এটা কিভাবে হতে পারে? এত দুর্বল মানুষ এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হয়ে উঠতে পারে? তাদের মাথায় ঢুকতেছে না। তারা শুধু এটাই ভাবতেছে, দীপাকে রুমে প্রবেশ করতে দেখে দীপার আম্মু। আর মা, তুই সেই কখন বেরিয়েছিস রুম থেকে, এখন রুমে আসা হলো? আরে আম্মু আর বলো না, আমার সাথে কি আজব আজব ঘটনা ঘটে যাচ্ছে। আজকে আবার আরেকজনের সাথে দেখা পেলাম, সে আমাকে এখানে নিয়ে গেল, সেখান থেকে আসলাম। তা ডক্টর কি বললো? তোর ভাইকে কবে রিলিজ দিচ্ছে আর আমরা কবে বাসায় যাচ্ছি? আর এখানে ভালো লাগতেছে না রে মা। আরে আম্মু, কালকে রিলিজ দিবে, আজকের রাতটা কোনো রকমে থাকো, কালকে বাসায় যাব সবাই, তারপর বাসায় গিয়ে থাকবো, আর কখনো হসপিটালে আসতে হবে না আমাদের। তারপর মা মেয়ে অনেক গল্প করলো তাদের হৃদয়ে জমে থাকা নানা ধরনের কথায়। কি ভাবতেছেন, দীপা এত তাড়াতাড়ি কেন সুস্থ হলো? তাই তো? কী করবো ভাই, আমি একটু তাড়াতাড়ি সুস্থ করে দিলাম, নয়তো সব অসুস্থতার কারণে আরও একটা পার্ট লিখতে হতো। আর আপনাদের সবার কমেন্ট দেখলাম, তাদেরকে খুব তাড়াতাড়ি মিল করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমিও সেটাই চেষ্টা করতেছি, কিন্তু গল্পটা তো লিখেই যেতে হবে, তাই না? প্লিজ একটু ধৈর্য নিয়ে পড়ুন, অনেক মজা পাবেন শেষ সময়। আমিও চেষ্টা করতেছি ওদের খুব তাড়াতাড়ি মিল করে দেওয়ার জন্য এবং ওদের খুনসুটি আবার শুরু করার জন্য। তাই কেউ এটা জিজ্ঞেস করবেন না যে দীপার কী এমন হলো যার কারণে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। এইদিকে ডক্টরকে অপারেশন রুম থেকে বেরিয়ে আসতে দেখে রাকিব চৌধুরী ডক্টরের কাছে এগিয়ে গেলেন। ডাক্তার, পেশেন্টের কি অবস্থা? টেনশন করার কিছু নেই, টেনশন মুক্ত থাকতে পারেন। 72 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ তাআলার হাতে। আমরা আশা করতেছি 72 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে আসবে, আর যদি না আসে তাহলে কোমায় চলে যাবে। রাকিব চৌধুরী ডক্টরের মুখ থেকে এরকম কথা শুনে নির্বাক হয়ে গেলেন এবং মাথাটা নিচু করে আবার চেয়ারে গিয়ে বসে পড়লেন দুগালে হাত দিয়ে। স্যার এত চিন্তা করুন না তো, দেখবেন খুব তাড়াতাড়ি ওনার জ্ঞান ফিরে আসবে। আমার মন বলতেছে উনি বেঁচে আসবেন। তোমার কথায় যে সত্যি হয়। আপনাদের পেশেন্টকে কেবিনে পাঠিয়ে দেওয়া হয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন তাকে। রাকিব চৌধুরী এবং তার ড্রাইভার দুজনে মিলে মাহিনকে দেখতে গেলেন কেবিনে। তারপর মাহিনকে দেখে সেখান থেকে দুজনেরই বেরিয়ে আসতে লাগলো। রাকিব চৌধুরী ডাক্তারের সাথে কিছুক্ষণ কথা বললেন মাহিনকে নিয়ে এবং ড্রাইভার সহ রাকিব চৌধুরী চলে গেলেন তাদের নিজ বাসায়, আর ডক্টরকে বলে গেলেন যদি জ্ঞান ফিরে তাদেরকে খবরটা জানাতে। এইদিকে আরে আম্মু, একটা জিনিস খেয়াল করেছো? ভাইয়া বাসায় এখনো আসতেছে না, ব্যাপারটা কি? আরে তোর ভাইয়ের এখন নতুন বউ হয়েছে না, তাকে তো একটু সময় দিতেই হবে। এখন তো আর আমাদের সময় দেওয়ার মতো ওর হাতে সময় নাই, তাই এটা তোকে এখন মেনে নিতে হবে। তাই বলি কি বাসায় একবারও আসবে না? আমার মনটা না কেমন জানি করতেছে। ভুলেও কুলক্ষণে কথা মুখে আনবি না। আমার ছেলে একদম ঠিক আছে, যেখানে আছে, এবং খুব তাড়াতাড়ি আমার কোলে ফিরে আসবে। তাও আমার মনটা কেমন কেমন জানি করতেছে ভাইজান, মনে হয়। চুপ থাকবি? মনটা কেমন কেমন করতেছে আমার মনে হয়, একদম চুপ থাক। আর একটা কথাও বলবি না, চুপচাপ গিয়ে পড়তে বস। যা আমার চোখের সামনে থেকে যা এখন। সুটকি আর কিছু না বলে চুপচাপ তার আম্মুর সামনে থেকে সরে গেল এবং রুমে গিয়ে তার ভাইকে ফোনে ট্রাই করতে লাগলো, কিন্তু ফোনটা তুলছেই না। ছুটকি ভাবে কয়েকবার ট্রাই করলো, যখন ফোনে মাহিনকে পেল না চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এইদিকে আম্মু, আমি একটু বাইরে থেকে আসতেছি, তুমি দাঁড়াও, আমি 5 মিনিটের ভেতরে আসতেছি। না পড়ে 5 মিনিট 5 ঘন্টা হয়ে যাবে তোর। তার থেকে ভালো হবে তুই এখন আর রুম থেকে বেরোবি না তাহলে। আম্মু অনেকটা রাগে কণ্ঠে আমাকে কথাগুলো শুনিয়ে দিলেন। বুঝতে পারলাম আম্মু অনেকটা রেগে আছেন, তাই চুপচাপ আমার ভাইয়ের পেটে বসে পড়লাম, কারণ এখন আম্মুর সাথে একটা কথা বাড়ানো ঠিক হবে না, তাহলে সন্দেহ করা শুরু করে দিবে। কিন্তু আমার মন মানছে না, আমার মন বলতেছে উনি ভালো নেই। তখন কেন যে তার সাথে ওইরকম ব্যবহার করতে গেলাম, এখন নিজেই কষ্ট পাইতেছি। উফ, কি করতেছে এখন উনি?
যে পরিমাণ রাগী মানুষ, উনি রাগের বশে নিজের কোনো ক্ষতি করে ফেলবে না তো আবার? ওহ, আর কোনো কিছু ভাবতে পারতেছি না, মাথাটা একদম ফেটে যাচ্ছে টেনশনে। সেদিনের মতো অনেক কষ্ট করে রাতটা পার করলাম। সকালে ভাইয়াকে নিয়ে বিজি হয়ে গেলাম। ভাইয়া রিলিজ নিয়ে ভাইয়াকে গাড়িতে করে বাসায় নিয়ে আসলাম। তারপর বাসায় অনেক কাজকর্ম করলাম। এতক্ষণ পর্যন্ত ওনার কথা আমার মনেই পড়েনি। ওনার কথা মনে পড়তেই বুকে ধুকপুকানি বেড়ে গেল। আমার কেন জানি মনে হচ্ছে উনি এখন ভালো নেই। যদি ভালো থাকতো তাহলে সকালবেলা একবার হলেও আমাকে দেখার জন্য হসপিটালের গেটে ঘুরঘুর করতো। কিন্তু আমি তো একবারও দেখলাম না ওনাকে, বা ওনার গাড়ি কিছুই তো দেখতে পেলাম না। না, আমি আপনাকে না দেখে থাকতে পারবো না। এক্ষুনি আমাকে বাসা থেকে বের হতে হবে, ওনার বাসায় যাব আমি। তারপর মায়ের চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য ওনার বাড়ি। একটা রিক্সা ভাড়া করে ওনার বাসায় পৌঁছে গেলাম। ওনার বাসায় পৌঁছানোর পরে যেটা দেখলাম আর যেটা শুনলাম, আমি একদম হতবাক। এত কিছু হয়ে গেছে আমার একটু ভুলের জন্য। ওনার বাসায় পৌঁছানোর পর যেটা দেখলাম আর যেটা শুনলাম, আমি একদম হতবাক। এত কিছু হয়ে গেছে আমার একটু ভুলের জন্য। আমি ওনার বাসায় পৌঁছে দেখি ছুটকি কান্না করছে। আমি এগিয়ে ছুটকির কাছে চলে গেলাম, কারণ ওর কান্না করার বিষয়টা আমি জানতে চাই। কি হয়েছে আপু, এভাবে কান্না করছো কেন? ভাইয়া গতকাল থেকে বাসায় আসতেছে না, আর আমি অনেকবার ফোনে ট্রাই করলাম, ফোনটাও রিসিভ করতেছে না। আমি ছুটকির মুখ থেকে এই কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার শরীর যেন নিস্তব্ধ হয়ে গেছে। আমি দুনিয়ার খেয়াল হারিয়ে ফেললাম। এটা আমি কি শুনছি? আমার নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারছি না। তার মানে উনি কি আমার সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে? ওনার আবার কিছু হয়নি তো? আরে ছুটকি, কান্না করার কি আছে? একটু পর চলে আসবে হয়তো। কোনো কাজে বেরিয়েছে, তাই হয়তো ফোনটা তুলতে পারছে না। একটু পর ঠিকই দেখবে বাসায় চলে আসবে। ছুটকিকে সান্ত্বনা দিচ্ছি ঠিকই, কিন্তু আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারছি না। নিজের চোখের পানি ছুটকির থেকে আড়াল করে রাখলাম, কারণ আমার চোখের পানি দেখলে ছুটকি আরও ভেঙে পড়বে। হ্যালো রাকিব চৌধুরী, আপনার পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। আপনারা এসে তাকে দেখে যেতে পারেন। আমরা খুব শীঘ্রই হসপিটালে পৌঁছাচ্ছি। কথাটা বলে রাকিব চৌধুরী তার ড্রাইভারকে ডাক দিলেন। ড্রাইভার সহ রাকিব চৌধুরী হসপিটালে চলে আসলেন। রাকিব চৌধুরী ও তার ড্রাইভার দুজনেই মাইনের কেবিনে প্রবেশ করলো। হ্যালো ইয়াং ম্যান, এখন কেমন বোধ করছো? এই তো ভাইয়া, অনেকটাই ভালো। আচ্ছা, তাহলে তোমার বাসার ঠিকানা বলো। তোমার বাসায় তোমাকে নামিয়ে দিয়ে যাচ্ছি। আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব? হয়তো আপনি না থাকলে আমি আর এই দুনিয়ায় বেঁচে থাকতে পারতাম না। হয়তো এতক্ষণে আমি পরপারে চলে যেতাম। মহান আল্লাহ তাআলা তোমার হয়ত রেখেছে, আমি সেখানে ঠিক সময়ে উপস্থিত হয়েছি। জি ভাইয়া, হয়তো আল্লাহ তাআলা আমার এত তাড়াতাড়ি মৃত্যু লেখেনি। ওকে চলো, গাড়িতে বসো, সব কথা হবে। তোমার বাসায় যেতে যাচ্ছে। তারপর মাহিন, রাকিব আর তার ড্রাইভার তিনজনে গাড়িতে করে মাহিনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আচ্ছা বলো, তোমার সাথে সেদিন কি এমন হয়েছিল যার জন্য এরকম অবস্থা হয়েছিল তোমার? সে এক লম্বা কাহিনী। আরে লম্বা কাহিনী হয়েছে তো কি হয়েছে? তুমি শর্টকাট করে বলো, শর্ট ফিল্মের মতো। তারপর মাহিন রাকিব চৌধুরীকে সবকিছু খুলে বলল। আসলে তোমার একটু ভুল আছে। কি জানো, তোমার রাগটা হুয়াতিক যুক্ত, আর তুমি তোমার রাগটাকে কন্ট্রোল করতে পারো না। ওরা কখনো কারো জীবনে শাস্তি বয়ে আনে না, দুঃখ ছাড়া। তুমি তোমার রাগটা যত কন্ট্রোল করতে পারবে, তোমার জীবনটা তত শান্তিময় হয়ে উঠবে। ভাইয়া আমি কি করব? আমি জানি না আমার কেন এত রাগ হয়। আমি এত চেষ্টা করেছি, আমি সব সময় ঠান্ডা মাথায় সব কিছু সমস্যার সমাধান করব, কিন্তু আমি পারি না। আমি একটা কথা বলি, রাগ করো না। জি ভাইয়া বলেন। আসলে এই সময় তোমার একজন জীবন সঙ্গিনী দরকার, যার সাথে তুমি সবকিছু শেয়ার করতে পারবা। যত রাগ অভিমান জমা আছে তোমার মনের মধ্যে, সবকিছু তার শেয়ার করে দেখবে তোমার জীবনটার, তোমার রাগ অভিমান সবকিছু হালকা হয়ে যাবে। তার সাথে তুমি সব সময় হাসি খুশিতে থাকো এবং তাকে সব সময় হাসি খুশিতে রাখো, তাহলে দেখবে তোমার জীবন সব থেকে মূল্যবান উপহার তুমি পাবে, আর সেটা হলো সুন্দর একটা জীবন। ভাইয়া আমি এটাই করতে পারি না, কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না। শেয়ার করতে গেলে আমার কেমন জানি অস্থির অস্থির লাগে, সে যেই হোক না কেন। এটা কোনো ব্যাপার না, তুমি তোমার জীবন সঙ্গিনীর সাথে মিশে দেখো,
একবার দেখবে তখন তার থেকে সব কথাই তুমি শেয়ার করতে পারবে। যতদিন না তুমি তার ভালোবাসা ভালোভাবে ব্যবহার করতে পারছো, তার সাথে সময় কাটাচ্ছ, ততদিন তুমি কখনোই তার সাথে শেয়ার করতে পারবে না কোনো কিছু। যখন তুমি তোমার জীবন সঙ্গিনীকে সময় দিবা, দেখবা তার সাথে হাসি খুশিতে কথা বলবা, তখন দেখবে তোমার জীবন সঙ্গিনী তোমাকে তার পৃথিবী মনে করে, আর তুমিও তাকে তোমার পৃথিবী মনে করো। জাস্ট একটু মিশে দেখো তার সাথে। জি ভাইয়া, আপনি অনেক মূল্যবান কথা বলেছেন, কারণ কারোর সাথে মিশতে হলে তার সাথে আগে বন্ধুত্ব করতে হবে। আমি এখন থেকে চেষ্টা করব সব কিছু তার সাথে শেয়ার করার। তার মানে তোমার ওয়েব আছে। আর তুমি বিবাহিত? জি ভাইয়া, আমি বিবাহিত। একটা দুর্ঘটনার মাধ্যমে আমি তাকে বিয়ে করেছিলাম। এই জন্যই তুমি তার সাথে সবকিছু শেয়ার করতে পারো না, তাই তো? দুর্ঘটনার মাধ্যমে বিয়ে করেছো। জি ভাইয়া, আমরা জানি কেমন কেমন লাগে তার সাথে সবসময় ফ্রি হয়ে কথা বলতে গেলে। কথা বলতে বলতে হঠাৎ করে রাগ চলে আসে, মাথায় কখন কি করে বুঝবো সেটা নিজেও জানি না। এই রাগটাকে তুমি কন্ট্রোল করতে শেখো, তাহলে তোমার জীবন পাল্টে যাবে আর তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। রাকিব চৌধুরী আর মাহিন কথা বলতে বলতে মাহিনের বাসায় চলে এসেছে। এই ড্রাইভার, গাড়ি থামান, এটাই আমার বাসা। বাড়ি আসুন। ড্রাইভার ভাই, আপনিও আসুন। এইদিকে আমি চুটকির সাথে কথা বলছি, তখনই কলিং বেলটা বেজে উঠল। তুমি বসো, আমি দেখছি কে এসেছে। তারপর ছুটকি দরজার দিকে এগোতে লাগলো, আর আমি দরজার দিকে তাকিয়ে আছি কে এসেছে তাই দেখার জন্য। ছুটকি দরজাটা খুলে ভাইয়া বলে জোরে একটা চিৎকার দিয়ে কান্না করা শুরু করে দিল। আমার বুকের ভিতর দুমড়ে মুচড়ে উঠল, চোখ আটকে গেল দরজায় দাঁড়িয়ে থাকা সেই লোকটার উপর। এক দৃষ্টিতে তাকিয়ে আছে দরজায় থাকা মানুষটার উপর। এ কি অবস্থা হয়েছে? আমি স্বপ্ন দেখতে চাই না তো, আমি কি দেখতেছি? এটা কিভাবে হলো? আরে পাগলি বোন, কান্না করার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। এখন বাসার ভিতরে যাইতে দিবি না কি এখান থেকে তাড়িয়ে দিবি? অনেকটা অভিমানী স্বরে কথাটা বললেন উনি। বদমাস কোথাকার, আমি কি বলছি তোকে এখান থেকে তাড়িয়ে দিব? আয় ভিতরে আয়, বলতেছি তোকে আর কোনোদিন বাসার বাইরে যাইতেই দিব না। এত জোরে কেউ কথা বলে? আমার মাথায় লাগতেছে তো। আস্তে কথা বল। ও সরি ভাইয়া। ওনাদের বসতে দে আর চা নাস্তার ব্যবস্থা কর। আমি শুধু এক পাশ থেকে ওনার দিকে তাকিয়ে আছি। মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা, বুকে ব্যান্ডেজ করা, পায়ে ব্যান্ডেজ করা, ভালো মতো হাঁটতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ওনাকে এই অবস্থায় দেখে আমার বুকের ভিতর হাহাকার শুরু হয়ে গেল। উনি নিশ্চিত আমার উপর রাগ করে গাড়ি অনেক স্পিডে চালিয়েছে, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করেছে। ছুটকির সাথে সাথে কথা বলতে বলতে উনি হঠাৎ আমার দিকে তাকালেন। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চোখটা সরিয়ে নিলেন। আমার চোখ দিয়ে পানি টুপ টুপ করে পড়ছে গড়িয়ে। ছুটকি, তুই ওনাদের আপ্যায়ন কর, আমি রুমে যাচ্ছি। একটু বিশ্রাম নিতে হবে, না হলে মাথাটা ব্যথা করা শুরু করবে। তারপর উনি একা উপরে উঠতে চাইছিলেন, কিন্তু পাচ্ছে না। আমি উঠে গিয়ে ওনার হাত ধরে উপরে নিয়ে যেতে চাইলাম। আমি একাই যেতে পারবো, কারো সাহায্য দরকার হবে না। বুঝতে পারলাম অনেকটা অভিমান এবং তার সাথে অনেকটা রাগ জমে আছে আমার উপর। এখন কোনো কথা হচ্ছে না, আমি যেটা করছি করতে দেন, নয়তো এখান থেকে ফেলে দিয়ে একদম জমির বাড়ি পাঠিয়ে দেব। একটুকু অধিকার খাটানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর একবার বক বক করলে না, সত্যি সত্যি এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কোমরটা ভেঙে ফেলবো আপনার। বলছি তো আমি একাই যেতে পারবো, আপনার সাহায্য আমার দরকার হবে না। এখন কি আপনি চুপচাপ আমার সাথে উপরে উঠবেন, নাকি ফেলে দেব ধাক্কা দিয়ে? আর একটা কথা বললে সত্যি সত্যি ধাক্কা দিব। আমার কিন্তু এখন রাগ উঠছে প্রচুর। আমি কান্না করতেছি আর ওনার সাথে ঝগড়া করতেছি। তারপর উনি আর আমার সাথে কোনো কথা বললেন না, আর তর্কও করবেন না বলে দিলাম। আর কিছু না বলে আমি ওনাকে উপরে নিয়ে গেলাম ওনার রুমে। ওনাকে আস্তে আস্তে ধরে বিছানায় শুইয়ে দিলাম। ওনার পা থেকে জুতা জোড়া খুলে ফেললাম। আমি সবকিছু একা করতে পারবো, কারোর সাহায্য দরকার হবে না। প্লিজ আপনি আমার রুম থেকে আসতে পারেন। বেশি রকম বক বক করবেন না, এটা আমার রুম, আপনার না।
বলছি তো বাইরে যান, যখন সুস্থ হব না তখন দেখবেন কি অবস্থা করি। এখন অসুস্থ তো তাই কিছু করতে পারছি না, তাই মাথার উপর চড়ে নাচতেছেন তাই তো? আমি ওনার একদম কাছে চলে গেলাম, ওনার গায়ে হাত রাখলাম। আর একটা বার যদি উল্টোপাল্টা কোনো কিছু কথা শুনি, আমি না তাহলে গলা টিপে একদম মেরে ফেলবো। মানা করছে কে? মেরে ফেলুন, সমস্যা নেই। বুঝতে পারলাম পাহাড় সমান অভিমান জমে আছে আমার উপর। আল্লাহ কতদিন এভাবে থাকবে আল্লাহ ভালো জানে। এখন যে এত বক বক করতেছেন, মাথা ব্যথা করবে না? আমার মাথা ব্যথা করুক আর ফেটে যাক, তাতে আপনার কি? এইবার কিন্তু আমি আপনাকে সত্যি সত্যি খুন করে ফেলবো। আমার কিন্তু প্রচুর পরিমাণে রাগ উঠে যাচ্ছে মাথায়। আপনি প্লিজ আমার রুম থেকে এখন বেরিয়ে যান, আর আমাকে একটু একা থাকতে দেন, কারণ আমার এখন একা থাকতে ভালো লাগছে। তাই আপনি একটু বেরিয়ে যান, আমি একা থাকতে চাই। আপনি তো এতদিনে একাই ছিলেন, তখন তো অনেক ভালো লাগছিল। এখন না হয় আমি আছি, একটু খারাপ লাগলো, সমস্যা নেই। আমি বেরিয়ে যেতে পারবো না। আর একটা বার কথা বললে মুখে টিপ মেরে দেব। আর একটা কথা স্পষ্টভাবে মনে রাখবেন, এটা রুম শুধু আপনার একাই না, এটা রুমের প্রতিটি জিনিসের সমান অধিকার আমার আছে, এমনকি আপনার উপর। তারপর দেখলাম উনি মাথায় হাত দিয়ে ওনার মাথাটা চেপে ধরে আছে। বুঝতে পারলাম মাথাটা হয়তো অনেক ব্যথা করছে। ওনাকে এত করে বললাম যে এখন কোনো কথা বলার দরকার নেই, আর উনি ইচ্ছা মতো আমার সাথে ঝগড়া করেই যাচ্ছে। ঝগড়াটি কোথাকার! আমি এগিয়ে ওনার মাথার পাশে বসে পড়লাম। আমি বিছানায় উঠে বসলাম এবং ওনার মাথাটা আমার কোলে তুলে নিলাম। আমার হাত দিয়ে আস্তে আস্তে ওনার মাথাটা টিপে দিতে লাগলাম। এত আধিক্যতা দেখাতে হবে না, আপনি এখান থেকে চলে যেতে পারেন। সন্ধ্যা হয়ে আসতেছে, আপনার বাসায় আপনার জন্য টেনশন করবে। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আগে নিজেরটা ভাবুন। হয়তো ওনার মাথাটা প্রচুর পরিমাণ ব্যথা করছে, তাই আর কোনো কথা না বলে চোখ দুটো বন্ধ করে শুয়ে রইলেন। আর আমি আস্তে আস্তে ওনার মাথাটা টিপে দিতে লাগলাম। ওনার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আজকে আমার জন্য ওনার এই অবস্থা। সেদিন যদি আমি ওনার সাথে ওই রকম ব্যবহার না করতাম, তাহলে হয়তো আজকে এরকম দিন আমার সামনে আসতো না। আমি এক দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। ওর মুখটা কেমন জানি হয়ে গেছে ফ্যাকাশে। ওনাকে আমি এই অবস্থায় দেখতে পারছি না। আমি আস্তে আস্তে ওনার বুকে হাত দিলাম। বুকে হাত দিতেই উনি উফ শব্দ করে উঠলেন। বুঝতে পারলাম বুকে অনেক ব্যথা এখনো আছে। ওনার চোখের দিকে তাকিয়ে দেখলাম উনি মিটমিট করে চোখ দুটো খুললেন আর আমার দিকে তাকিয়ে রইলেন। প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি এখন বাসায় চলে যান, হয়তো আপনাকে নিয়ে আপনার মা অনেক টেনশন করবে। আপনার ভাইয়া আজকে মাত্র বাসায় গেছে। আজকে যদি আপনাকে বাসায় না পায় আর তার সাথে কথা বলার মতো কেউ না থাকে, তার মনটা খারাপ হয়ে যাবে। প্লিজ আপনি বাসায় চলে যান, আমি থাকতে পারবো। উনি অনেকটা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কথাটা বললেন। বুঝতে পারলাম উনি ওনার ইচ্ছের বিরুদ্ধে কথাগুলো বলল। একটা কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ো, সন্ধ্যা হয়ে এসেছে। আমি বাসায় ফোন করে বলে দেব আমি আমার একটা বান্ধবীর বাসায় থাকবো আজকে, বাসায় যেতে পারবো না। দেখুন, এত করে বলতেছি, আপনি বাসায় চলে যান, নয়তো। নয়তো কি? হ্যাঁ, নয়তো কি আমাকে মেরে ফেলবেন? ওকে, আমি চাকু এনে দিচ্ছি, আপনি আস্তে করে আমার গলায় ওটা বসিয়ে দেন, আমি চিরতরে হারিয়ে যাই এই পৃথিবীর বুক থেকে। উনি কিছু বললেন না। ওনার চোখের দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখের পানি টলমল করছে। ভাবি, বাহিরে আসো, অনেকক্ষণ থেকে রুমের ভিতরে। কিছু খাবে না? সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাওনি, অনেক আগে এসেছো এখানে। ছুটকির কথা শুনে উনি আমাদের মুখের দিকে তাকিয়ে রইলেন। বুঝতে পারলাম হয়তো উনি ভাবতে পারেনি আমি এখানে সকালে এসেছি। না, এখন আমার খিদে নেই, পরে খেয়ে নেব। আরে ভাবি, তোমার মুখের দিকে তাকানো যাচ্ছে না, কি অবস্থা হয়ে গেছে? সকাল থেকে কিচ্ছুই খাওনি। বললাম তো আমার এখন খেতে ইচ্ছে করতেছে না, পরে খেয়ে নেব। ছুটকি, তুই খাবারগুলো রুমে দিয়ে যা। ওকে ভাইয়া। আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি আমার দিকে তাকিয়ে শুধু একটা বাঁকা হাসি দিলেন। কি জানি ওনার পেটে পেটে কি বুদ্ধি চলছে।
ওনার বুদ্ধি তো আমি ধরতে পারি না, এতদিন ধরতে পারিনি, আর আজকের পারবো? আমি আগেই ভেবে নিয়েছি উনি মনে মনে কি ভাবনা ভাববে সেটা আমার পক্ষে বোঝা সম্ভব না। আপনি খাবার রুমে দিয়ে যেতে বললেন কেন? আমার খিদে লেগেছে, আমি খাবো। আপনি যেহেতু খাবেন না, আপনাকে জোর করে কি করব? শয়তান ছেলে, নিচে একবারও বললো না খাবার কথা। আমার বুঝি খিদে লাগে না? ও আচ্ছা, ভালো। তারপর ছুটকি এসে খাবারগুলো রুমের টেবিলের উপর রেখে গেল। উনি আস্তে আস্তে উঠে বিছানার উপর বসে পড়লেন, আর আমি খাবারগুলো ওনার কথা মতে কাছে এগিয়ে দিলাম। আপনি খেয়ে নিন, আমি ওয়াশরুম থেকে আসছি। এই যে ম্যাডাম, কোথাও যাওয়া হচ্ছে না। এতক্ষণ তো আপনার ওয়াশরুমের কোনো দরকার ছিল না, এখন খাবার রুমে এসে গেল আর আপনার ওয়াশরুমের দরকার চলে আসলো, তাই না? আসলে মানে ন্যাকেমি না করে এখানে চুপচাপ বসে থাকেন। আমি খাবার খাবো আর আপনি তাকিয়ে দেখবেন। যেহেতু আপনার খিদে নেই, আপনাকে জোর করা ঠিক হবে না। বদমাইশ, টিকটিকি, বানর, হনুমান, গরু, ছাগল, হাতি নিজের মুখ দিয়ে একবার খাওয়ার কথা বললো না, মন চাচ্ছে একেবারে মেরে ফেলি। কি হলো, এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আপনি তো বললেন আপনার সামনে থেকে যেন সরে না যায় কোথাও, আবার এখন আপনি এসব কি বলতেছেন? আমি আপনার দিকে কেমন করে তাকিয়ে আছি? এমনভাবে তাকিয়ে আছো কেন? আমাকে আস্ত গিলে ফেলবে। আপনার না মাথা ব্যথা করে? তাহলে সবসময় আমার সাথে ঝগড়া করতে খুব ইচ্ছা করে, তাই না? আপনার ফোন কোথায়? আমার ফোনটা মনে হয় হারিয়ে গেছে। আচ্ছা, এখন কি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি, যেগুলোর উত্তর আপনি আমাকে কোনো প্রকার প্রশ্ন না করে দিয়ে দিবেন? আচ্ছা দেবো, তার আগে খাওয়াটা শেষ করি। আর তুমি আমার এখানে আমার পাশে বসে পড়ো, খাবারটা খেয়ে নাও। না, আমি খাবো না, আমার খিদে নেই। দেখো, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার অনেক খিদে পেয়েছে। প্লিজ খাবারের উপর রাগ করে থাকতে নেই, কিছু খেয়ে নাও, নাহলে রাতে অসুস্থ হয়ে যাবে। আমি অসুস্থ হয়ে গেলে তাতে কার কি আসে যায়? কার কি আসে যায় সেটা আমি জানি না, কিন্তু আমি শুধু এটাই জানি এখন তুমি আমার সাথে খাবার খাবে আর অন্য কোনো কথা হচ্ছে না। না, আমার খিদে নেই, আমি খাবো না। আমার কোনো কথা না শুনে উনি আমার হাত ধরে একটানে ওনার কোলে বসিয়ে নিলেন। এসব কি হচ্ছে? যে কোনো সময় সুটকি চলে আসতে পারে, দরজা খোলা আছে। আমার কোনো কথার উত্তর দিচ্ছে না। উনি এক লোকমা ভাত আমার মুখের সামনে ধরলো। আমি মুখ বন্ধ করে আছি, দেখে উনি চোখ গরম করে আমার দিকে তাকিয়ে, ওনার চোখ দেখেই বোঝা যাচ্ছে যদি আমি ভাত না খাই তাহলে নেহাত আমার কপালে দুঃখ আছে। তাই আমি চুপচাপ লোকমাটা খেয়ে নিলাম। উনি আর খাচ্ছে না, আমাকে শুধু খাওয়াই দিচ্ছে, আর আমি চুপচাপ খেয়ে যাচ্ছি। বেশ মজাই লাগতেছে বলের হাতে খাইতে। আমি ভাবতাম উনি সবসময় আমার উপর রাগ দেখাবে, কখনো আদর সোহাগ করবে না, কিন্তু এখন দেখতেছি পুরাই উল্টা। উনি আমাকে খাওয়াই দিচ্ছে আর আমি খেয়ে যাচ্ছি। শেষের লোকমার সময় যেই আমার মুখে খাবার তুলে দিলেন, আমি ইচ্ছাকৃতভাবে ওনার আঙুলে কামড় বসিয়ে দিলাম। ও, উনি আঙুল ধরে ওনার মুখের ভেতরে প্রবেশ করিয়ে নিলেন এবং নিজের মুখের লালা আঙুলটাতে দিয়ে বুঝতেই পারলাম অনেকটা লেগে গেছে হয়তো। আসলে এই জন্যই লোকে বলে জ্যান্ত মানুষের উপকার করতে নেই। এতগুলো ভাত খেয়ে নিল আর তখন থেকে বলে যাচ্ছে যে খিদে নেই, খিদে নেই। তাহলে ভাতগুলো কি বিড়ালের পেটে গেল? এই যে মিস্টার, নিজের মুখটা সামলে সবসময় কথা বলবেন। বিড়ালকে? হ্যাঁ, বিড়ালকে। এক্ষুনি যে বললো যে খিদে নেই, আর একটু পর দেখলাম আমার খাবারটা নিজেই সাবার করে দিল সেই বিড়াল। খাইয়ে দিয়ে এখন আবার কথা শোনানো হচ্ছে, তাই না? ইচ্ছে করতেছে হাত থেকে ফেলে দিয়ে একদম কোমরটা ভেঙে ফেলে দিই। ভেবে দেখো, শেষে কিন্তু তোমাকেই সেবা করতে হবে। তুমি যেটা ইচ্ছে করতে পারো। আপনার কোমর ভেঙে ফেলে দিয়ে আমি অন্য একজনের সাথে বিয়ে করব, গিয়ে তখন দেখব কে সেবা করে। কি বললে? আর একবার বলো শুনি। তোমার মিষ্টি মুখ থেকেও তেতো কথাটা আরেকবার শুনতে চাই আমি। ওরে বাবা, আমার মুখ আবার কখন মিষ্টি হয়ে গেল? কই, আমি তো স্বাদ নিতে পারতেছি না। মিষ্টি নিজেই নিজের স্বাদ গ্রহণ করতে পারে না। চুপ করুন, নিজের অবস্থাটা আগে দেখো, তারপর আমার মিষ্টি খাইতে আসেন, বুঝছেন? আচ্ছা, এখন অনেক ঝগড়া হয়েছে, রাতে অনেক গল্প করতে পারবেন। আমার ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমাই একটু। আর হ্যাঁ, আপনার আম্মুকে ফোন করে বলে দেন সারাদিন তো মনে হয় বাসায় ছিলেন না, বাসায় একটা ফোন দেন নাই, হয়তো আপনাকে নিয়ে অনেক টেনশন করছে। ওরে আল্লাহ, আমার তো স্মরণই ছিল না। এখন কি হবে? এখন যদি আম্মুকে ফোন দেই তাহলে এক গাদা বকা শুনতে হবে। এখন আম্মুর কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। সারাদিন আম্মুর সাথে কথা হয়নি। আম্মু হয়তো আমাকে নিয়ে অনেক টেনশন করতেছে। এইভাবে মন খারাপ করে না থেকে ছুটকির কাছে ফোনটা নিয়ে আপনার আম্মুকে ফোন করেন, তারপর বলে দেন যে আপনি আপনার বান্ধবীর বাসায় আছেন। বলতে পারেন যে স্বামীর বাসায় আছেন, আমি ভয় করি না।
এখন তো বলবেন ভয় করি না, চোরের মতো পালিয়ে গিয়ে বিয়ে করে নিলেন, এখন চোরের মুখে বড় কথা, তাই না? আর কয়েকটা দিন ধৈর্য ধরো, এত ধৈর্যহারা হলে হবে? আর কয়েকটা দিন ধৈর্য ধরো, ভালোভাবে দেখো আমি কিভাবে তোমাকে তুলে নিয়ে আসি। আমি দূরে কোথাও হারিয়ে যাব, তাও আর আপনার মতো বদমাইশ ছেলেকে আমি বিয়ে করতেছি না। দেখো একদম বাজে কথা বলবে না, চুপচাপ যাও, তোমার আম্মুকে ফোন করে আসো। আমার বয়েই গেছে আবারও আপনার রুম আসতে। আমি সুটকির কাছে থেকেই যাব। আমরা দুইজন কথা বলতেছি, এর মাঝে সুটকি আমাদের রুমে আসলো। কি ভাবি, স্বামীকে পেয়ে দেখি আমাকে পুরোই ভুইলা গেছো, বুঝতে পারতাছি না। আরে তেমন কিছু না, তোমার বদমাইশ ভাই আছে না, নড়তে পারতেছে না, তাই ওনাকে একটু হেল্প করলাম। থাক, আর বাহানা করতে হবে না। এখন কি আমার সাথে একটু আড্ডা দেওয়া যাবে, নাকি আমি এখানে আড্ডা দিব, কোনটা? ওকে আরে তুই এখানে বসে আড্ডা দে, বাইরে যাওয়ার কি আছে? এখানে বসে আড্ডা দে, আমিও তোদের সাথে আড্ডা দেই। আমি যেই বলতে যাবো চলো বাইরে গিয়ে আড্ডা দেই, তার আগেই উনি কথাটা বলে দিলেন। বুঝতে পারলাম এখন আমাদের সাথে আড্ডা দিলে হয়তো ওনার মন ভালো হয়ে যাবে, কারণ কয়েকদিন হয়তো অনেক টেনশনে ছিল। তাই আমি আর কিছু না বলে সুটকিকে আমার পাশে বসিয়ে নিলাম। চলো ভাবি, আমরা তিনজন মিলিয়ে একটা গেম খেলি। তিনজন মিলে কি গেম খেলা যায়? চলো লুডো খেলবো, বাজি। দেখ লুডো খেলবি আমি জানি, তোরা যে কোনো প্রকারে আমাকে হারাই দিবি আর আমার পকেট থেকে টাকা মেরে নিবি, তাই বলতেছে কি লুডো খেলবো ফোনে। তোর ফোনে লুডো গেম আছে? আমার ফোন হারিয়ে গেছে, তোর ফোনটা নিয়ে আয়। আমার ফোনের চার্জ শেষ, তাই এখন ফোটে খেলতে হবে। ও তার মানে দুজনের ধান্দা আমার পকেট থেকে টাকা মেরে নেবে, তাই তো? ওকে দেখা যাক, আমিও কম কিসের। ওকে আমি খেলতে রাজি, তবে আমি মাঝখানে বসবো আর তোমরা দুজন আমার দুই পাশে। কেন, বইয়ের পাশে না বসলে হয় না? দেখ সবসময় ন্যাকামি করবি না, বুঝছিস? এখানে তুই যে চিটারি করবি সেটা আমি ভালো করে জানি, তাই আমি মাঝখানে বসবো, তোমার দুজন আমার দুই পাশে। আমরা চিটারি করব তার মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন আমরা দুজন চিটার? তাই তো, আমরা দুজন গেম খেলতে পারি না, তাই তো? ওকে আপনারা দুজন অনেক ভালো খেলতে পারেন, অনেক পাক্কা প্লেয়ার। এখন বেশি বকবক আর ঝগড়া না করে তাড়াতাড়ি খেলাটা শুরু করা যাক। দেখেন, আপনার রাগ আপনার পকেটে ভরে রাখেন, আর সেটাকে ভালোভাবে সাবধানে রাখবেন, সবসময় বাহির করার চেষ্টা করবেন না। আচ্ছা তাহলে বা খেলা শুরু করা যাক। তারপর তিনজনেই অনেক মনোযোগ দিয়ে খেলা শুরু করে দিলাম। প্রথম প্রথম খেলাটা ভালোই চলছিল, যেই খেলাটা মাস পজিশনে চলে গেল, কে কাকে কাটাতে পারে সেটার কম্পিটিশন শুরু হয়ে গেল। আমার দুইটা পাক্কা গুটি কেটে দিল, এই দুইটা গুটি ঢুকাইতে পারলে আমি ফার্স্ট হইতাম। এখন কি হবে, ওদের তো আর একটা একটা করে আছে, আমার দুইটা। আমি মন খারাপ করে খেলতে লাগলাম। আমার মন খারাপ হয়তো উনি বুঝতে পেরেছেন, তাই দেখতেছি উনি আর মনোযোগ দিয়ে খেলতেছে না। আমি ব্যাপারটা বুঝতে পারলাম এবং আমি মুখটা মুচকে হাসি দেওয়ার মতো করে আবার খেলায় মনোযোগ দিলাম। তারপর দেখলাম সুটকি ওনার গুটিটা কেটে ফেললো, আর সুটকি অনেক জোরে জোরে চিৎকার করতে লাগলো, কেটেছি কেটেছি কেটেছি। আমি এই যেভাবে চিৎকার করে কখনো তুই জিততে পারবি না, তুই দেখ তুই হারবি আর খাওয়াটা তুই দিবি। তারপর আবার সবাই খেলায় মনোযোগ দিলাম এবং অনেক মনোযোগ সহকারে খেলতে লাগলাম। আমার একটা গুটি আবার পাকিয়ে ফেলেছি, এখন আমারও একটা গুটি আছে। উনি ওনার গুটিটা ঘরে প্রবেশ করালেন, আর পুট হলে উনি জিতে যান। সুটকির পাস হলে ছুটকি জিতে যায়, কিন্তু আমার এখনও 7 লাগে। উনি চাল দিলেন কিন্তু ওনার পুট হলো না। তারপর ছুটকি চাল দিল কিন্তু ওর পাস হলো না। এবার আমার বাড়ি, আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে চাল দিলাম, ছক্কা! উ আমার আর এক দরকার, এই এক হবে কি না জানি না, অনেক ভয় লাগতেছে। যদি না হয় তাহলে আমি হয়তো আর জিততে পারবো না। ভয় ভয় করে চাইলটা দিলাম, ও ইয়াহু, আমি জিতে গেছি বলে একটা জোরে চিৎকার করলাম। আমার চিৎকার করা দেখে উনি অবাক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। আমি পরিবেশটা বুঝতে পেরে চুপ করে মুখ গোমড়া করে নিচের দিকে তাকিয়ে বসে পড়লাম। ভাবি তুমিও না কখন কি করে বসো নিজেও জানো না। এই সন্ধ্যার সময় আর এই সময় বাসায় কেউ চিৎকার করলে আম্মু অনেকটা রেগে যায়। সরি, আমি তো জানতাম না, আর অনেকটা হ্যাপি ফিল হচ্ছে তো মনের ভেতর, তাই নিজেকে আর আমি কন্ট্রোল করতে পারিনি। দেখো এত খুশি হয়ে কাজ নেই, এখনো খেলাটা সম্পূর্ণ হয়নি, আরও একজনকে জিততে হবে, তারপর লুজার খাওয়া দিবে। ফটর ফটর না করে চাল দে, তারপর দেখ তুই কিভাবে লুজার হইস। এই দেখ, এই চালে আমি উঠে গেছি,
কথাটা বলে উনি চাল দিলেন, কিন্তু ভাগ্যবশত ওনার পুট উঠল না। তারপর ছুটকির চাল দিল, কিন্তু ভাগ্যের কী খেলা, ছুটকির পাশ উঠে গেল। ওনার মুখের দিকে তাকানো যাচ্ছে না, একদম কালো মেঘগুলো এসে যেন ছেয়ে গেছে ওনার মুখে। তোকে এত করে বললাম যে তুই আমাদের সাথে পারবি না। তুই যদি আমার শত্রুতা না করতি তাহলে আমি ঠিকই জিতে যেতাম। মানে তুই এটা বললে কি বুঝাতে চাচ্ছিস? আমি কি কোনো বাটপারি খেলা খেলেছি নাকি? বাটপারি খেলিস নাই, তবে তুই তোর ভাইকে ভুলে গিয়ে দুদিনের ভাবিকে আপন করে নিয়েছিস। দেখ, তোর মতন আমার ভাবিটা অতটা খারাপ না, তাই তুই আমার ভাবিকে নিয়ে একটাও কথা বলতে পারবি না। হায় রে কপাল, আমার নিজের বইনের মুখ থেকে এসব কথা শুনতে হবে। আগে জানলে কচুর গাছের সাথে ফাঁসি দিয়া মইরা যাইতাম, তাও তোর লগে কথা বলতাম না। আমি ওনাদের দুজনের ঝগড়া দেখে মিটমিট করে হাসতেছি।